আমাদের আগের 50 বছরে যারা কাজ করে গেছেন, পরিপালন করে বাস্তবায়ন করতেন, তাহলে এই আমাদের প্রজন্মের এই ভোগান্তি হতো না। আবার আমরা যদি বিচ্যুত করে সেটা যদি না করে যাই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, সাইফুল আলম ভাই তো তবুও ঢাকার মধ্যে আছে, কতজন আমাদের অন্য দেশে পাড়ি দিয়েছে, তাই না? আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ভাই বোনেরাই তো এই দেশ ছেড়ে চলে গেছে। ওখানে একটু প্রশান্তি, ওখানে একটু শান্তি, ওখানে বাসযোগ্যতা, ওখানে নিরাপত্তা, এই প্রত্যাশায় এই আশায়। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে, আইন কঠোরভাবে পরিপালন করতে হবে, এবং সেটা পরিপালনের জন্য বিচারালয়কে আরো শক্তিশালী করতে হবে, এবং সঠিক সময়, অল্প সময়, দ্রুত সময় যেন বিচারটা সম্পন্ন হয় সেটা নিশ্চিত করতে হবে। বেইলি রোডের আগুনে মর্মান্তিক ভাবে নিহত হয়েছে, আমাদের পাশেই আছেন যিনি সেই মর্মান্তিক ঘটনা থেকে আল্লাহর অশেষ রহমতে তিনি মুক্ত হয়েছে। যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বর্ণনা করার মতো না। আমরা শুরু করলাম অভিযান কোথায়? যখনই অভিযান শুরু করলাম তখনই আবার এটার বিরুদ্ধে প্রচার শুরু হয়ে গেল। প্রথমে মনে হলো সাংবাদিকরা সবাই আমাদের পক্ষে, কিছুদিন পরেই দেখি এক বৃহৎ অংশ আমাদের বিপক্ষে। কি হবে তাহলে এই রেস্তোরাঁ, কি হবে ওইটা, কি হবে ওইটা? কেন সঠিক পথে থাকি না? রানা প্লাজা ধসের পরে হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যায় নাই, তারা ঘুরে দাঁড়ায়নি, তারা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেন নাই। শুধু দেশের না, দেশেরটা তো কিছুই না, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে এখন 100টা লিড প্রতিষ্ঠান বাংলাদেশে লিড সার্টিফাইড। এই গার্মেন্টস এর মালিকরাই তো, এই গার্মেন্টস গুলো বিশ্বের সবচেয়ে বেশি লিড সার্টিফাইড কারখানা এখন বাংলাদেশে। এই জায়গায় আমরা আসতে পারতাম যদি সেই রকম কঠোর ব্যবস্থা না নেওয়া হতো না। এক রানা প্লাজার ধস হয়েছে, আর একটা রানা প্লাজার উপরে গিয়ে আবার সেভাবে গুলো কারখানা হতো। আমরা কঠোর হতে পেরেছিলাম, শক্তভাবে আইন প্রয়োগ করা হয়েছে, তাদেরকে যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা নেওয়া হয়েছে, সুনির্দিষ্ট নীতিমালা করে বলে দেওয়া হয়েছে এটা করলে পারবা, না হলে পারবা না। সোজা কথা, যদি এভাবে কারখানা করো, না হলে করো না। তখন ধীরে ধীরে 10 বছর লেগেছে, 15 বছর লেগেছে, কিন্তু এখন বাংলাদেশের গার্মেন্টস কারখানা, বাংলাদেশের গার্মেন্টস শিল্প যে ভিত্তিতে আছে, আগামী 30 বছরও তাদেরকে কেউ নড়াতে পারবে। তাহলে আমরা কেন আমাদের জীবন, মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা কেন এই রেস্তোরাঁ গুলোকে আমরা সঠিক পথে আনতে পারলাম না? কেন থেমে গেলাম? একইভাবে তো ওই অভিজ্ঞতাটা ব্যবহার করে আমরা ঢাকা শহরকে আরো একটু নিরাপদ করতে পারতাম, আরো নিরাপদ করতে পারতাম। এই আগুনের তাজরিন গার্মেন্টস পুড়ে গেল একটার পর একটা, এই পরবর্তীতে রানা প্লাজা ধস হলো। এই কয়েকটি ঘটনার পরেই সেরকম কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে বেইলি রোডের এই 46 জন নিষ্পাপ নিরীহ মানুষের এই ত্যাগ বা এই মৃত্যু আমরা কিভাবে এত
সহজে ভুলে গেলাম। হ্যাঁ, রেস্তোরাঁ কিছু বন্ধ হতো, 1000টা বন্ধ হতো, কারেক্টিভ মেজার দেওয়া হতো, যে আমরা তো বলেছিলাম যে সংশোধনীমূলক, এটা কোনো ইয়ে না, আপনারা সংশোধন করে আমাদের কাছে আবেদন করেন, আমরা আপনাদেরকে ব্যবসা করতে দিই। আপনি সিঁড়ির উপরে মাল রাখেন না, এটা অভ্যাসগত বিষয়। আমি যদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আমি সিঁড়ির উপর মাল রাখবো না, তাহলে কর্মচারী রাখতে পারে? তো এই কারেক্টিভ মেজার গুলো করলে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারতাম যে হ্যাঁ, ঢাকা শহর এই রেস্তোরাঁ কেন্দ্রিক এই অগ্নি নির্বাপন ব্যবস্থার কারণে আমরা নিরাপদ। ঢাকা শহরকে আমরা আজকে আরো একটু নিরাপদ শহরে পরিণত করতে পারতাম, আমাদের এই গ্লানি নিতে হতো না। সূচকে রয়েছে